আংশুমানের হাতটা কোনো রকমে ছাড়িয়ে উঠে বসলো প্রিয়শ্রী। প্রিয়শ্রী উঠে গেলে আংশুমান হাতড়ে হাতড়ে আর কোনো অবলম্বন না পেয়ে উপর হয়ে শুয়ে তার হাত দুটো বুকের কাছে ঢুকালো। আংশুমানকে এরকম কুকড়ে শুতে দেখে প্রিয়শ্রীর পাখার স্পিডটা একটু কম করে দিল। শীত পড়েনি এখনো, তবে ভোরের দিকে হালকা ঠান্ডা এখন থেকে অনুভব হয়। পাখার স্পিড কম হতে আংশুমানের একটু যেন স্বস্তি বোধ হলো, তা বেশ ভালোই বুঝতে পারলো প্রিয়শ্রী। একবার ঘড়ি দেখে নিয়ে লাগেজ থেকে তার ব্রাশ, শ্যাম্পু, সাবান, তোয়ালে সবকিছু নিয়ে প্রিয়শ্রী বাথরুমে ঢুকে গেল। প্রায় 1 ঘন্টা পর স্নান করে ভিজে গায়ে তোয়ালে জড়িয়ে খোলা চুলে বেরিয়ে এলো প্রিয়শ্রী। আংশুমান তখনও নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে বাচ্চাদের মতো, তবে এবারের দৃশ্যটা একটু আলাদা। এবার আংশুমান পুরো বিছানায় তার হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। আংশুমানের ঘুমানোর ধরন দেখে প্রিয়শ্রী ফিক করে হেসে ফেললো। তারপর আপন মনে গুনগুন করে গান করতে করতে তৈরি হতে শুরু করলো। বেশিক্ষণ সময় লাগলো না প্রিয়শ্রীর তৈরি হতে। শেষে সিঁথিতে ও শাখাপালায় সিঁদুর ছুঁয়ে চুলগুলো খোলা রেখে শুধুমাত্র সামনের কয়েকটা চুল পিছনে ক্লিপ দিয়ে আটকে রেখে নিচে নেমে এলো প্রিয়শ্রী। নিচে এসে দেখলো বনানী দেবী মানে তার শাশুড়ি সোফায় বসে আলু সিদ্ধুর খোসা ছাড়াচ্ছেন। সেই সোফাতেই ওনার থেকে কিছু দূরে বনানী দেবীর ননদ অর্থাৎ প্রিয়শ্রীর এক পিসি শাশুড়ি ওনার গলায় ঝুলানো থলির মধ্যে হাত ঢুকিয়ে জপমালা নিয়ে জপ করছেন। বাড়িটা বড়ই শান্ত লাগছে। এটাই যদি ও নিজের বাড়ি মানে বাপের বাড়ি হতো, তাহলে এতক্ষণে ওর মা বাবা সকাল থেকে ঝগড়া করে বাড়ি মাত করে রাখতো। বাবা মায়ের ঝগড়ার কথা মনে আসতেই প্রিয়শ্রীর মুখে কিঞ্চিত হাসি ফুটে উঠল। তারপর তৎক্ষণাৎ নিজেকে ধাতস্থ করে বনানী দেবীর সামনে গিয়ে দাঁড়ালো নিজের সহবত বজায় রেখে। প্রিয়শ্রীকে একেবারে তৈরি হয়ে নিচে নেমে আসতে দেখে বনানী দেবী একবার প্রিয়শ্রীকে আপাত মস্তক পর্যন্ত পর্যবেক্ষণ করে নিল। তারপর একগাল হেসে বললেন, সুপ্রভাত প্রিয়শ্রী। এটা শুনে প্রিয়শ্রী চমকে ওঠে। শাশুড়ি মায়ের থেকে এমন বাক্য বিয়ের পর প্রথম সকালেই আশা করেনি প্রিয়শ্রী। বনানী দেবীকে যথেষ্ট গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বের মানুষ বলে মনে করেছিল প্রিয়শ্রী, তাই সহসাই ওনার থেকে এমন বিনয়ী কথায় চমকে ওঠে। তবে সেই চমক ভাবে নিজের মুখমণ্ডলে ফুটে উঠতে দেয় না প্রিয়শ্রী। নিজেও একগাল হেসে বলেন, আপনাকেও সুপ্রভাত মা। শাশুড়ি বৌমার কালাপের মাঝেই বনানী দেবীর পাশে বসা বৃদ্ধা অর্থাৎ প্রিয়শ্রী সেই পিসি শাশুড়ি মালা জপের মাঝে একবার এক চোখ খুলে প্রিয়শ্রীকে দেখে নিয়ে আবারও নিজের জপে মন দিলেন। তবে ওনার জপের মাঝে উনি যে একবার মুখ বেঁকালেন তা বুঝতে পেরেছে প্রিয়শ্রী, তবে কিছু বলল না। বনানী দেবী আবার বললেন, আচ্ছা প্রিয়া, তুমি আলুর পরোটা বানাতে পারো? বিবাহ পরবর্তী নিজের ডাকনাম শুনে প্রিয়শ্রীর বুকটা আলতু কেঁপে উঠল। এই নামটার মধ্য দিয়ে শাশুড়ি মায়ের একটা আন্তরিক ছোঁয়া পেল প্রিয়শ্রী। মা বাবা ওকে শ্রী বলে ডাকতো। এই বাড়িতে এসে আরো একটা নতুন নাম পেল। সহসায় চোখের কোণটা কিঞ্চিত জ্বলে উঠলেও তৎক্ষণাৎ পলক পিট পিট করে সেই জ্বালার নিবারণ ঘটিয়ে ঘাড় নেড়ে সায় দিয়ে বলল, হ্যাঁ পারি। তখন তার শাশুড়ি বলল, তাহলে আজকে থেকে তুমি সকালের জলখাবারে একটু আলুর পরোটা করো। বাবু খেতে খুব ভালোবাসে, আমরা সবাই খুব ভালো খাই, এটা তুমি বানাবে প্রিয়শ্রী? বনানী দেবী যথেষ্ট নম্রভাবেই প্রিয়শ্রীর সাথে কথা বলছিলেন, যেটা প্রিয়শ্রী খুব ভালো লাগছিল। আসলে প্রিয়শ্রীর মতো বনানী দেবীও প্রিয়শ্রীকে বুঝতে চাইছিলেন। আজকালকার দিনে চাকরি করা তথাকথিত আধুনিক মেয়ে প্রিয়শ্রী তা এক নজরে দেখেই বুঝতে পারছিলেন বনানী দেবী। তবে আধুনিকা হলেও যে শিষ্টাচার বহির্ভূত হবে এমন তো কোনো কথা নেই। তাই শুরুর থেকেই কোমলতা দিয়ে পরীক্ষা করে নিচ্ছেন বনানী দেবী। প্রয়োজন পড়লে না হয় পরে কঠিন হবেন। শুরুর থেকেই কঠোরতার সম্মুখীন হলেই মাটির তাল বিগড়ে যায়, সঠিক আকৃতি পায় না। তাই ধীরে ধীরে ধৈর্য ধরে কোমল হাতে অল্প অল্প জল দিয়ে মাটির তাল দিয়ে সঠিক মূর্তি তৈরি হবে। আর প্রিয়শ্রীকে এখন থেকেই তৈরি করলে সে যে মনমতো বৌমা হবে তা বনানী দেবী নিজের অভিজ্ঞ চোখ দিয়েই দেখে বুঝে গেছেন। অন্যদিকে প্রিয়শ্রী খুশি মনে রান্নাঘরে চলে গেছে সকালেই জল খাবার তৈরি করার জন্য। ওর মনটা সত্যিই খুশি হয়ে রয়েছে। মানুষগুলো যে ভালো এতে কোনো সন্দেহ নেই, আর বাকিটা না হয় সময়ে বলবে। দেখতে দেখতে কেটে গেছে প্রায় 7 মাস। এই কতগুলো দিনে প্রিয়শ্রী নিজেকে অনেকটাই এই সংসারে থিতু করে নিয়েছে। যেমনটা ও ভেবেছিল তেমনটা হয়নি। কপাল জোরে সংসারটা খুব ভালোই পড়েছিল। না ওর চাকরি জীবনে কোনো ছন্দপতন ঘটেছে, আর না সংসার জীবনে, দুটোই সমানতালে চলছে প্রিয়শ্রীর। বনানী দেবী অন্য সমস্ত আদিকালীন চিন্তাধারার বাহনকারী মহিলাদের মতো নন। ওনার চিন্তা ভাবনা আধ্যাত্মিক ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি। উনি কোনো কুসংস্কারের উপর ভিত্তি করে মত পোষণ করেন না।
বরং পরিস্থিতি অনুযায়ী সে সিদ্ধান্ত সঠিক হয় সমর্থন করেন। তাই তো প্রিয়শ্রীর মতামতকে উনি প্রথম থেকে প্রাধান্য দিয়েছেন। তবে এই সংসারে আরো একজন সদস্য সংখ্যা বেড়েছে। প্রিয়শ্রীর পিসি শাশুড়ি এখন এই সংসারেই থাকেন। ওনাকে এখানে থাকতে প্রিয়শ্রী বলেছিল। প্রিয়শ্রীর পিসি শাশুড়ির নাম শিখা। শিখা দেবীর একটাই ছেলে। ছেলে যখন অষ্টম শ্রেণীতে ছোট ছিল তখনই শিখা দেবীর স্বামী মারা যান। অনেক কষ্ট করে ছেলেকে পড়াশোনা শিখিয়েছিলেন। ছেলে বড় হয়ে ভালো পড়াশোনা করে বিদেশে গেছিল চাকরি করতে, তারপর আর ফিরে আসেনি। ওখানে থেকেই চাকরি করে আর মাসে মাসে শিখা দেবীকে টাকা পাঠায়। এখন তো ওখানেও বিয়ে করে নিয়েছে। 7 বছর হতে চললো সে ফেরে না। শিখা দেবী একা বাড়িতে থাকেন। প্রিয়শ্রী এসব কথা একদিন শিখা দেবী আর বনানী দেবীর গল্পগুজবের সময় শুনেছিল। তাই তখনই প্রস্তাব দেয় এই বাড়িতে থাকার জন্য। শিখা দেবী মানতে নারাজ হলেও প্রিয়শ্রী ওনাকে ঠিক রাজি করিয়ে নেয়। শিখা দেবী আর ফিরে যাননি ওই বাড়িতে। খালি বাড়িতে থাকতে ওনারও ভালো লাগে না। এর থেকে ভালো বৌদির সাথে তার ছেলের বউয়ের সাথে থাকা। এই সিদ্ধান্তে সব থেকে বেশি খুশি হয়েছিল আংশুমান। বড্ড ভালোবাসে পিসিকে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয়শ্রী সবার আগে ঘড়ি দেখলো 7:45 বাজে। আজকে যদিও ছুটির দিন, তবুও সংসারে কাজকর্মগুলো তো করতে হবে। ডিসেম্বর মাসের শেষ চলছে। শীতটা এবার বেশ জাঁকিয়ে পড়েছে। অবশ্য তা প্রত্যেকবারই পড়ে, তবুও মনে হয় এবছর বোধহয় আগের বছরের তুলনায় শীত একটু বেশি। কম্বলের ভেতর থেকে উঠতে ইচ্ছা না করলেও উঠতে তো হবেই। তবে উঠতে গিয়ে বাধা পেল প্রিয়শ্রী। আর বাধার উপলব্ধি করতেই একটু হাসি খেলে গেল। অংশু রোজের মতো আজকেও জড়িয়ে ধরে আছে ওকে। তৎক্ষণাৎ পাশে ফিরে তাকালো। আংশু ওর কাঁধের কাছটায় মুখ গুজে গভীর ঘুমে নিমগ্ন হয়ে রয়েছে। কি সুন্দর ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে সে। প্রিয়শ্রী মিষ্টি হাসলো। আংশুর চুলে একবার হাত বুলিয়ে দিয়ে উঠতে গেলে ওকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরলো। চোখে মুখে বিরক্তি স্পষ্ট। বিরক্তি হবেই না বা কেন? এত ঠান্ডার মধ্যে কেউ যদি কাছের গরম জিনিসটা কেড়ে নেয় তাহলে বিরক্তিকর লাগবে না কেন? এবার প্রিয়শ্রী একটু বিরক্তি হলো। কখন থেকে ও ছটফট করছে আর আংশু ছাড়ার নামই করছে না। অনেকক্ষণ ধরে প্রিয়শ্রী ছটফট করার ফলে আংশু আবার পিট করে চোখ খুলে তাকালো। প্রিয়শ্রীর দিকে তাকিয়ে বিরক্তি গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? তখন থেকে ছটফট করে যাচ্ছ কেন? চুপ করে ঘুমাতে পারছো না? প্রিয়শ্রী বলল, তোমার ঘুমাতে হলে তুমি ঘুমাও না। আমি কি বারণ করেছি নাকি? কিন্তু আমাকে ছাড়ো, আমার কাজ আছে। আজকে তো ছুটি, কিসের এত কাজ তোমার? আংশুমান প্রিয়শ্রীকে জিজ্ঞেস করলো। প্রিয়শ্রী বলল, ছুটি তোমার, আমার না। আমার সংসারে অনেক কাজ আছে, ছাড়ো তুমি আমাকে। আংশুমান তখন বলল, ধুর বাবা। কথাটা বলেই আংশু অন্য পাশ ফিরে শুয়ে পড়লো। আংশুর গায়ে ভালো করে কম্বলটা চাপা দিয়ে চলে গেল বাথরুমে। হ্যাঁ, এখন আর আংশুর মধ্যে সে জড়তা বা ভয়টা দেখতে পায় না প্রিয়শ্রী। প্রথম খুব ভয় পেত। ভয়ের কারণটা আজ পর্যন্ত জানতে পারেনি প্রিয়শ্রী। তবে ধীরে ধীরে আংশুর মন থেকে ভয়টা আর তার সাথে জড়তাটা দূর করতে পেরেছে। ওদের বৈবাহিক সম্পর্কের চরম পর্যায়ে ওরা না পৌঁছলেও বৈবাহিক জীবনের মিষ্টিত্ব ওদের সম্পর্কে এসেছে। বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে শাওয়ারের নিচে দাঁড়ালো প্রিয়শ্রী। এখন না স্নান করলে বেলায় আর স্নান করতে ইচ্ছে করবে না। তখন ঠান্ডায় কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। স্নান করতে করতে প্রিয়শ্রীর ঠোঁটে আপনি হতেই একটা হাসি ফুটে উঠল। নিজের মনেই বলে উঠল, আগে বাবু শতহস্ত দূরে থাকতেন, আমি যেন রাক্ষসী ছিলাম, ওকে সামনে ফেলেই খেয়ে ফেলবো। আর এখন দেখো, ঘুম থেকে না ওঠা পর্যন্ত ছাড়তেই চান না। যাই হোক না কেন, মানুষটা বড্ড বেশি ভালো। ভাগ্যিস মা বাবার পছন্দ অনুযায়ী বিয়ে করেছিলাম, তাই আজকে আমার জীবনের সুখ শান্তি দুইই আছে।